বাঁশি বাজালে যমুনায়। পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা সব ঘুরে ঘুরে বেরিয়েছি খালি গান শুনবো বলে। কলকলাইয়া চলে মাঝি মাঝ দইয়া দিয়া রে মাঝি মা। 10টা লোক একসাথে দাঁড় ফেলছে, ওই ছন্দ না পেলে দাঁড় ফেলতে পারবে না। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে এলো, রাইতে শালুক ফুটে। আরে যার সঙ্গে যার ভালোবাসা, এই যার সঙ্গে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল, এই বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধালি? হাত নাকি দাঁত? শুনবো আজ সেই সব অজানা না জানা গল্প। আজ আমরা আমাদের সাথে হোক ফোকের আড্ডায় পেয়ে গেছি বিশিষ্ট গবেষক, সংগ্রাহক এবং লোকসঙ্গীত শিল্পী, বলা যায় জীবন্ত কিংবদন্তি শ্রী শুভেন্দু মাইতি মহাশয়কে। তোমাকে আমাদের এই আড্ডায়, এই গান ঘরে অনেক অনেক স্বাগত। তুমি তোমার আসন গ্রহণ করো। শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দেয়া রে। ওরা যখন নগরে প্রান্তরে কাজ করে, তখন সেই কাজের পরিবেশে নানান শব্দের মধ্যেও কি মিশে থাকে কোনো সুরের পরশ? সেই সুরের খোঁজেই যেন পথ হেঁটে চলেছেন শুভেন্দু মাইতি। নন্দীগ্রামের জন্মভূমি থেকে কলকাতা, নিকানো আঙিনাটি থেকে পৃথিবীর অন্য কোণ। পথ চলা এখনো শেষ হয়নি তাঁর। গান লিখেছেন, সংগ্রহ করেছেন, শিল্পী খুঁজে এনে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শ্রোতা সমাজের। কবি, লেখক, গায়ক, সংগ্রাহক শুভেন্দু মাইতির আনমনা আঙুল এখনো টোকা দেয় একতারার তারে, তালবাদ্যের মৃত চামড়ায়। কারণ এখনো যে তাঁর রাতকে পাহারা দেয় এক মুক্ত পৃথিবীর স্বপ্ন। জামাগুলো আমার গায়ে চাপালি না, গবেষক কিনো আরও কিনো না, পণ্ডিত কী সব। হ্যাঁ, আমার বড্ড অস্বস্তি। আমি একেবারে একজন গানের মজুর। সারা জীবনটা কিন্তু গানের মজদুরি করেছি, আর কিচ্ছু না। হ্যাঁ, গানের মজুর আমি। আর আমারও খুব ভালো লাগছে দূরদর্শনের অনুষ্ঠানে এসে। আর সবথেকে বেশি আনন্দ হচ্ছে তোকে পেয়ে। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বাঁধালি। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বাঁধালি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বাঁধালি। আদর আশ্বিন মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। আদর আশ্বিন মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে। ইসে জামাই করব আদর, ইসে জামাই করব আদর, দানা যে নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বাঁধালি। বকুল ফুল সোনা দিহে দাঁত যে বাঁধালি। গানটি আমি পেয়েছিলাম মেদিনীপুর থেকে। মেদিনীপুরে এখন যেখানে মেদিনীপুর রেল স্টেশনের
পশ্চিম দিকে যে এখন যেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, ওই গ্রামটার পুরনো নাম ছিল ফড়িংডাঙ্গা। ফড়িংডাঙ্গা, সেই গ্রাম থেকেই গানটি সংগ্রহ করেছিলেন মেদিনীপুরে বঙ্কিম দত্ত। আচ্ছা, তা তার কাছ থেকে প্রায় ৪৫ বছর আগে এই গানটি আমি পাই। তিনি এক বৃদ্ধার কাছ থেকে সংগ্রহ করেছিলেন এই গানটি। এটি একটি অভিমানের গান। একটি মেয়ে, আমাদের তো মেদিনীপুরে না ওই ফুল পাতায়, মানে বকুল ফুল পাতায় আর কি বন্ধু করে। তো তার বন্ধুর উপরে তার অভিমান হয়েছে যে তার জীবনে এত দুঃখ কষ্ট, আর তার বন্ধু না সোনা দিয়ে দাঁত বাঁধিয়েছে। এটা এই অভিমান থেকে গানটা উঠে এসছে একদম। আমরা যারা লোকগান গাই, লোকগান চর্চা করছি এই মুহূর্তে, তাদের কাছে একটা খুব পরিষ্কার তথ্য উঠে আসলো যে এটা সোনা দিয়ে দাঁত, হাত নয়। তা আচ্ছা, একটু বলে, ইচ্ছে জামাই না কিসে জামাই, কিসে কিসে হ্যাঁ, কিসে জামাই করবো আদর, মানে কি করে আদর করবো? বাড়িতে চালই নাই। তাহলে ইচ্ছে জামাই নয়, কিসে জামাই করবো। ফড়িংডাঙ্গা, ফড়িংডাঙ্গা, ফড়িংডাঙ্গা ওসব না, আমার জামাই হাল বয় ফড়িংডাঙ্গার মাঠে। আমার স্ট্যান্ডার্ডে গাইনি আমি। ঠিক ঠিক। আমার বধা হাল বয় ফড়িংডাঙ্গার মাঠে, সোনাদেহে ঘাম ঝরে দেখে পরাণ ফাটে। হ্যাঁ, এই রাঢ়বঙ্গের লোকগানের প্রতি তোমার যে এই আকর্ষণ, সেই আকর্ষণের কারণ কি? আসলে আমি তো চিরকাল ঘর পালানো মানুষ, অনেকবার বাড়ি থেকে পালিয়েছি। আর কি বাড়ি থেকে পালানোর একটিমাত্র আমার লক্ষ্য, সব গান শুনবো। সারা পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরায় সব ঘুরে ঘুরে বেরিয়েছি খালি গান শুনবো বলে। তাই রাঢ়ে এই গান শোনার জন্য যারা আমার হাত ধরলেন, তাদের কথা না বললে অকৃতজ্ঞতা হবে। মেদিনীপুরের বঙ্কিম দত্ত, বাঁকুড়ার বঙ্কিম কর্মকার, আর তোর বাবা সুভাষ, পুরুলিয়ার কৃত্তিবা সুধা, খুব বড় ঝুমুরিয়া ছিল, হারিরাম কালিন্দী, এরা কিন্তু আমার হাত ধরে ধরে নিয়ে গিয়ে কিন্তু ঝুমুর গান শুনি। তো মাঠারি, বিমলা, গীতা, আদরমণি, এদের আসরে বসে আমি গান শুনেছি। কোনো সময়ে এক আসর থেকে আর এক আসর ওদের সাথেই চলে গেছি। হ্যাঁ, নেশার মতো একদম। হ্যাঁ, এক অদ্ভুত জীবন। এখন এই বয়সে এসে ভাবলে বিচিত্র লাগে, কিন্তু সে যে কি আনন্দ। রাঢ়ের ওই মাটি, উপরটা রুক্কু সুক্কু, কিন্তু তার তলার ভেতর দিয়ে। এই প্রসঙ্গে একটা কথা তোকে বলি, রবীন্দ্রনাথ কখনো পুরুলিয়ার মাটিতে পা দেননি। পুরুলিয়ার মানুষের এই নিয়ে খুব অভিমান আছে, খুব অভিমান। তা আমি একটা সভাতে গিয়ে পুরুলিয়াতে বললাম যে শিল্পীদের, যে রবীন্দ্রনাথের মতো মানুষ যে পুরুলিয়ার মাটিতে পা দেননি, এটা তো তোমাদের দুর্ভাগ্য নয়, এই দুর্ভাগ্য তো রবীন্দ্রনাথের। বাংলা গানের সর্বশ্রেষ্ঠ, যে সব থেকে প্রাচীন, সব থেকে মধুর যে সঙ্গীত ধারা, ঝুমুরের ধারা, সে ধারা যদি রবীন্দ্রনাথ একবার শুনতেন, তাহলে তার গান আরও সমৃদ্ধ হতো, সুরের দিক থেকে আরও সমৃদ্ধ হতো, বাঙালি সমৃদ্ধ হতো, বাংলা সঙ্গীত সমৃদ্ধ হতো। রাঢ় এমন মাটি রে। হ্যাঁ, তো তোমার যে এই লোকসঙ্গীতের যে খোঁজ, এই যে সংগ্রহ, সেই সংগ্রহ কি তুমি এখনো চালিয়ে যেতে পারছো? এখনো যাই, কিন্তু তুমি রাঢ় উৎসব বলে একটা অনুষ্ঠান, হ্যাঁ, 3 বছর ধরে করছি। সেটাও কিন্তু পুরনো সাঁওতাল পরগনার যে অঞ্চল, মানে পশ্চিমবাংলার 7.5টা জেলা, আর উড়িষ্যার ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং বিহারের ধানবাদ, এই যে পুরনো যে সাঁওতাল পরগনা, সেই অঞ্চলের যে প্রাচীন সংস্কৃতি, একেবারে খুব বড় উৎসব হয়। প্রায় 350-400 শিল্পী আসেন, যারা একেবারে ডাউন টু আর্থ, একদম তলার মানুষ। তোমার এই প্রয়াস দীর্ঘজীবী হোক। তোমার কাছে কখনো কখনো লোকসঙ্গীত হয়ে উঠেছে প্রতিবাদের গান? আসলে লোকজীবনের প্রতিবাদটা খুব উচ্চকিত নয় কখনো, সেটা খুব তলাতে, বুঝলে, খুব অনুচ্চ কণ্ঠে, কিন্তু তার শক্তি অনেক বেশি। খুব নাগরিক চিৎকার করতে হয় না কিন্তু তাদের প্রতিবাদ করার জন্য কোনো কিছু। ভাদুকে বাঁশি বাজালে যমুনায়, বাঁধা ঘাটে ভাদুকে বাঁশি বাজালে যমুনায়,
বাঁধা ঘাটে। আমার ভাদু দক্ষিণ যাবে গো, খুঁটে বাঁধা আধুলি। আমার ভাদু দক্ষিণ যাবে গো, খুঁটে বাঁধা আধুলি। আমার তরে এনো ভাদু কদমা কাটা মাদুলি। আমার তরে এনো ভাদু কদমা কাটা মাদুলি। ভাদুকে বাঁশি বাজালে যমুনায় বাঁধা ঘাটে। গাড়ি এলো ঝমঝমা ঝমগো, ঢুকলো বৃন্দের বাগানে। গাড়ি এলো ঝমঝমা ঝমগো, ঢুকলো বৃন্দের বাগানে। বৃন্দের ঘরে চাবি আটা বৃন্দে গেছে চালানে। বৃন্দের ঘরে চাবি আটা বৃন্দে গেছে চালানে। ভাদুকে বাঁশি বাজালে যমুনা বাঁধা ঘাটে। আমার ভাদু শিশু ছেলে গো, কে পাঠালে কলকাতায়। আমার ভাদু শিশু ছেলে গো, কে পাঠালে কলকাতায়। কলকাতারি কালো জলে ভাদু হইল শ্যামলতা। কলকাতারি কালো জলে ভাদু হইল শ্যামলতা। ভাদুকে বাঁশি বাজালে যমুনা বাঁধা ঘাটে। ভাদুকে বাঁশি বাজালে। ভাদুর গায়ে কলঙ্ক লাগলো কলকাতাতে এসে। কলকাতারই কালো জলে ভাদু হইল সামনে। এই ধরনের গানগুলো গ্রামের ভেতরে যে কারা লিখেছেন এ গান তো কেউ জানে না। এই গান কিন্তু মৌখিক সাহিত্য হিসাবে বেঁচে থাকবে, এর কোনো নথি হবে না। গুরু শিষ্য পরম্পরার ভেতর দিয়ে এই গানকে বাঁচাতে হবে। এই গান নিয়ে কেউ বাণিজ্য করতে পারবে না, বাণিজ্য হবে না এই গানে। টুসুরমা গো টুসুরমা, টুসুর বিহা দাও এসে। আয় গো টুসুর বিহা দাও এসে। আই বরাতে জাতি হাতে গো, জাতি কোলে লাও এসে। লাতি বলে হাতি লুবা, হাতি কোথা পাবো গো। ওই যে আসে রাজার বেটা গো, জোড়া হাতি লিয়ে গো। আসুক আসুক রাজার বেটা, বসুক সিংহাসনে গো। চরণ দুটি ধুয়ে দিব গো, কালো মেঘের জলে গো। হিয়া করে ঝিকিমিকি, পদ্ম করে আলো গো। হৃদপদ্ম হিয়ার পদ্মকে আলাদা করে দিচ্ছে। হিয়া করে ঝিকিমিকি, পদ্ম করে আলো গো। হোক না আমার কালো জামাই গো, বাঁশি বাজায় ভালো গো। হোক না আমার কালো জামাই গো, বাঁশি বাজায় ভালো গো। বাঁশি বাজায় ভালো গো। তোমার সংগ্রহের এই অজস্র গানের মধ্যে যদি সবচেয়ে পছন্দের 3টে গান বেছে নিতে বলা হয়, তার মধ্যে প্রথমে তুমি কোন গানটা শোনাবে? সেক্ষেত্রে আমি হাওড়ে গোসাইয়ের কথা বলবো। হাওড়ে গোসাই। হাওড়েকে নিয়ে তো চর্চা হলো না।
কবির গোসাইর দুজন সব থেকে প্রিয়তম শস্য ছিল, একজন হচ্ছে জাদুবিন্দু আর একজন হচ্ছে হাওড়ে। হাওড়ের অসাধারণ অসামান্য সব পদ, জটিল কিন্তু অসামান্য সব পদ আছে হাওড়ের। হ্যাঁ, ওমের মাসে মাসে জোয়ার আছে ত্রিবেণী সংগতি, ওমে গঙ্গা যমুনা সরস্বতী গান, বিচিত্র গান। হাওড়ের একটা গান গাই। নিশ্চয় নিশ্চয়। ওরে দিনে ঢোড়া রাতে কেউটে, ওরে ভাব দেখে ভয়ে মরি, দুই সাপে জড়া জড়ি, এই মর্তে একই গতে, দুই সাপে জড়া জড়ি। শিব জেনেছে শিবের গোড়া, আদ্যা সিন্ধু ভেদ করি, শিব জেনেছে শিবের গোড়া, আদ্যা সিন্ধু ভেদ করি, সাধনার যোগ বিষে বিষভোগ, সাধনার যোগ বিষে বিষভোগ্য, অম্বু বিন্দু মিল ধরি, আহা অম্বু বিন্দু মিল ধরি, দুই সাপে জড়া জড়ি, এই মর্তে একই গতে, দুই সাপে জড়া জড়ি। শ্বেতরূপিণী এক সাপিনী বসে আছেন কণ্ঠপুরী, শ্বেতরূপিণী এক সাপিনী বসে আছেন কণ্ঠপুরী, মহিমতী ভগবতী, মহিমতী ভগবতী, স্বরূপে অরূপ নেহারি, দুই সাপে জড়া জড়ি, দুই সাপে জড়া জড়ি। হাওড়ে বলছে মূলে একই ধারা, চাঁদে চাঁদ লয় হরি, ওরে হাওড়ে বলছে মূলে একই ধারা, চাঁদে চাঁদ লয় হরি, মরণের পরেও মরণ আছে ভাই, মরণের পরেও মরণ আছে ভাই, ভবে বাঁচিলে আনন্দ ভারী, ভবে বাঁচিলে আনন্দ ভারী, দুই সাপে জড়া জড়ি, দিনে ঢোড়া রাতে কেউটে, ভাব দেখে ভয়ে মরি, দুই সাপে জড়া জড়ি, এই মর্তে একই গর্তে, দুই সাপে জড়া জড়ি, দুই সাপে জড়া জড়ি, দুই সাপে জড়া জড়ি। রাঢ়ের যে কবিরা ছিল, মানে গুরুরা ছিলেন ভবানন্দ, কবির গোসাই, জাদুবিন্দু, হাওড়ে গোসাই, গুরুচাঁদ গোসাই, মদন খাপা, এদের গান প্রায় বিলুপ্তির পথে চলে যায়। আমার কাছে কিছু সংগ্রহ করা আছে, আর প্রায় বিলুপ্তির পথে চলে গেছে সব। কিছু গান আছে নীলকণ্ঠের, কিছু গান গান অন্যান্য লোকেরা, এদের গান প্রায় বিস্মৃতির দিকে চলে গেল। আসলে এত কঠিন। হাওড়ে একটা গান আছে, একটু মুখ শুনে। ওমের মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি, ওরে ত্রিবেণী সংহতি, ওমে গঙ্গা যমুনা সরস্বতী, ওমে গঙ্গা যমুনা সরস্বতী,
এবার মূলে মেয়ে হব, মেয়ে ঘরে জন্ম নেব গো, গুরুর কাছে শিখে নেব প্রেমের নীতি নীতি, ওই মেয়ের কাছে শিখে নেব ওরে প্রেমের রীতি নীতি। গঙ্গা যমুনা সরস্বতী, ও মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এই যে বারবার ধরে হাওড়ে একটা বলছেন যে সাধন সাধন তত্ত্বে নারীকে বলছেন দ্য লিডার অফ দ্য টিম। তত্ত্বের গুরু হচ্ছে আসলে নারী। তাদের সাধনাটা তো গুচ্ছ সাধনা, গোপন রাখতে চেয়েছেন তারা, যার ফলে তারা গান লিখেছে এমন ভাষায় যে ভাষাগুলোকে বলে সান্ধ্য ভাষা বা ধাঁধার ভাষা। সাধারণ লোকে অদীক্ষিত মানুষ সেই গানের অর্থ বুঝবে না। পদকর্তারাই চাননি, বাউল ফকিররাই চাননি যে তাদের গানগুলো বেশি নাড়াঘাটা হোক। এটা তাদের গোপন সাধনার মন্ত্র। শ্রম যখন তার রূপ পাল্টায়, গানও তার রূপ পাল্টাবে। স্বাভাবিক। যে মাঝি এক সময় দাঁড় টানতে টানতে সারি গান গাইতো, দাঁড় দে দে উড়াইয়া দে কলকলাইয়া চলে মাঝি মাছ দইয়া দিয়া রে মাঝি মাছ, অর্থাৎ ওই তার রিদমে 10টা লোক একসাথে দাঁড় ফেলছে, ওই ছন্দ না পেলে দাঁড় ফেলতে পারবে না। ওই পাওয়ারটা ওইটার সে মাঝি যখন এখন ভুটভুটি চালাচ্ছে, দাঁড় টানা নৌকো উঠে যাচ্ছে, আস্তে আস্তে এই গান বিলুপ্ত হবে। এই গান নতুন, অর্থাৎ নতুন খাপে পুরনো তলোয়ারকে ঢোকাতে হবে। সে গানটা ভবিষ্যৎ প্রজন্ম করবে। পথটা আমি কিছুটা দেখিয়ে যাব, কিছুটা পথ বঙ্কিম দত্ত দেখিয়েছেন। যেমন ধরো বঙ্কিম দত্তের একটা গান, বধা তুমি খাইছ লাজের মাথা হে, যাও নাগর নিশি ছিলে যথা, যাও নাগর নিশি ছিলে যথা, বোধা তুমি খাইছ লাজের মাথা, ছিন্ন ভিন্ন অঙ্গের বেশ, আরে আহা মরি সে যে ছবেশ বধা হে, ওরে কুথা নিশি করিয়া শেষ, কেন এলে হেথা হে, যাও নাগর নিশি ছিলে যথা। এটি যে পুরনো গানি ফেলিয়া ঝুমুর। হ্যাঁ, এবার যে নতুন পুরনো খাপে নতুন তলোয়ার কিভাবে ঢুকছে দেখো। এবার বাঁচার দিশা পায়েছে মোর সাথী হে, ঘরে বসে থাকবো না আর, এবার বাঁচার দিশা পায়েছে মোর সাথী হে, ঘরে বসে থাকবো না আর, সারা জীবন কান্দে কান্দে আরে কি পেলাম তা বলো ভেবে সাথী হে, এখন মিথ্যা কাঁদন ছাড়ে দিয়ে, মিথ্যা কাঁদন ছাড়ে দিয়ে করবো বাঁচার পথটি পরিষ্কার, ঘরে বসে কাঁদবো না আর, এবার বাঁচার দিশা পায়েছি মোর সাথী হে, ঘরে বসে কাঁদবো না আর। ওই বোধা তুমি খাইছ লাজের মাথা, ওটা অবলুপ্ত হবে একদিন, কিন্তু ওই কাঠামোটা বেঁচে গেল কিন্তু এই গানটার ভেতর দিয়ে। এই কাজটা করতে হবে, তোরাই করবি, একে তোদেরই করতে হবে। কিন্তু আমি একটা গান শোনাই, মানে সাধন চলে গেল, 3 বছর হলো সাধনদার বৈরাগ্য। সাধন এই সময়কালের মধ্যে শুধু সাধক নয়, খুব বড় পদকর্তা ছিল। আমরা বীজটা রেখে যাওয়ার চেষ্টা করি, ওইটুকু করি। তুমি যে এই মুহূর্তে এখানে বসে যে এই মানুষগুলোর কথা বলছো, এটাই তো তাদেরকে বিরাট বড় একটা মানে মানে অ্যাপ্রিসিয়েশন বলতে পারো। তাদের যে সঙ্গীত জীবনে এতদিনগুলো তারা যে এটার জন্য যে মানে থেকেছে, এটা যদি না বলি তাহলে বাস্তবকে এবং সত্যকে অস্বীকার করা হবে। এতটা হীন মনোবৃত্তি নেই আমার। এরকম মানুষ না থাকলে, এরকম বড় একটা বটবৃক্ষ না থাকলে এই ছায়াটা আমরা পাবো কোথায়? তুমি এইভাবে মাথার উপরে থাকো সারা জীবন, আর আমার চোখে তুমি এভারগ্রিন, কারণ আমি তোমাকে ছোটোর থেকে এইভাবেই দেখে আসছি, আর তুমি এখনো এরকমই আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মানুষ হওয়া মানুষের সাধনা, মানুষ হওয়া
মানুষের সাধনা। থাকলে হাত পা নাশা চক্ষু কর্ণ মানুষ তাকে বলে না। মানুষ হওয়া মানুষের সাধনা। আহার নিদ্রা ভয় আর মৈথুন এটাই দেহের স্বভাবের গুণ। আহার নিদ্রা ভয় আর মৈথুন এটাই দেহের স্বভাবের গুণ। একে সহনেতে হও না নির্গুণ, পূর্বে মনের বাসনা। মানুষ হওয়া মানুষের সাধনা। থাকলে হাত পা নাশা চক্ষু কর্ণ মানুষ তাকে বলে না। মানুষ হওয়া মানুষের সাধনা। পেয়েছ মন নরের আকার, যে আকারে প্রেমের সঞ্চার। পেয়েছ মন নরের আকার, যে আকারে প্রেমের সঞ্চার। গেল না তোর মনের বিকার, মানুষ হওয়া হলো না। মানুষ হওয়া মানুষের সাধনা। আমার গোসাই মাতায় কইছে তত্ত্ব, সাধন রে তোর দূরাদৃষ্ট। আমার গোসাই মাতায় কইছে তত্ত্ব, সাধন রে তোর দূরাদৃষ্ট। কেন মিছামিছি পাচ্ছিস কষ্ট? মিছামিছি পাচ্ছিস কষ্ট, স্বভাবটা তোর পাল্টে নে না। মানুষ হওয়া মানুষের সাধনা। থাকলে হাত পা নাশা চক্ষু কর্ণ মানুষ তাকে বলে না। মানুষ হওয়া